কোথাও গিয়ে এই ভাতাটাকে সামনে করে রাজনীতি করতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি। স্কুলগুলো থেকে তোলাবাজি, মিড ডে মিলের টাকায় তোলাবাজি, কন্যাশ্রীর টাকায় তোলাবাজি, প্রত্যেকটা ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে এই গ্রাউন্ড লেভেলের তৃণমূল স্তরের নেতাদের মধ্যে তোলাবাজিটা ঢুকে গেছে। যে ভাতার স্বাদ মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়ে গেছেন, সেই পথে বিজেপি কোথাও গিয়ে এগোতে পারছে না। তৃণমূল সরকার চলে যাওয়ার আগে, নবান্ন ছাড়ার আগে সমস্ত ডেটা ডিলিট করে দিয়ে চলে গেছে। নমস্কার। একটা প্রশ্ন করতে চাই এই প্ল্যাটফর্মটা থেকে। আচ্ছা, ভাতা কাদের দরকার, কি জন্য দরকার, আর ভাতা পাওয়ার জন্য কি ক্রাইটেরিয়া রাখাটা সব থেকে ভালো বলে আপনারা মনে করেন? এটা কিন্তু আজকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে দাদা দিদির রাজনীতির এই যে প্ল্যাটফর্ম আমরা আসি, তাতে মনে হলো এই প্রশ্নটা তোলাটা খুবই দরকার। কারণ ভাতার কালচার শব্দটা অন্যরকম লাগলেও অ্যাকচুয়ালি ভাতা ভয়াকার তয়াকার, এটার অন্য একটা মিনিংও হয়, আপনারা সেটা জানেন ভালো করে। কিন্তু 21 সালের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই যে ভাতা পাওয়া, ভাতা দেওয়া, ভাতা নেওয়া, এই কালচারটা কি ছিল? আমি যখন পাশ করেছি স্কুলে, আমার বাড়ি থেকে আমার স্কুল কিন্তু, আমি মাধ্যমিক 90-এর ব্যাচ, অনেকটা দূর ছিল, হেঁটে যেতাম না। আমার দাদু ডাক্তার ছিলেন, আমার বাবা কলেজে পড়াতেন, আমাকে একটি সাইকেল কিনে দিয়েছিলেন। আমরা কিন্তু সেই সাইকেল চড়েই স্কুলে যেতাম। হ্যাঁ, সেটা কোনো সরকার থেকে পাওয়া সাইকেল নয়। তাই বলে এটা আমি বলতে চাইছি না বা মিন করছি না যে যাদের সাইকেল কেনার সামর্থ্যটুকু নেই, তাদেরকে যদি সরকার একটা সাইকেল দেয়, নিশ্চয়ই তারা উপকৃত হয়। কিন্তু কে সাইকেলটা পাবেন বা কারা সাইকেলটা পাবেন, এই মাপকাঠিটা কি হওয়া উচিত? গতকাল রাজ্য জুড়ে যেভাবে দেখলাম আমরা, মানে আপনারাও দেখেছেন, শুধু আমরা একা দেখিনি, যে আমারই চারপাশের যারা মা, যারা বোন, যারা দিদি, যারা মাসি, যারা বৌদি, পিসি, তারা যেভাবে আন্দোলনে নামলেন। আচ্ছা, গত সরকারের সময় যখন 26,000 নিরাপরাধ শিক্ষক যাদের চাকরি চলে গেল, তখন এই আন্দোলন কিন্তু আমরা দেখিনি। তাই বলে ভাববেন না আমরা কাউকে ডিফেন্ড করতে নেমেছি। ডিফেন্ড করতে যশবন্ত আসেনি, ডিফেন্ড করতে দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্ম আসেনি। কিছু প্রশ্ন আমাদের মনে হয়েছে এবং প্রশ্ন তোলাটা অত্যন্ত জরুরি আজকের দিনে দাঁড়িয়ে। এই নিয়ে আজকে থাকবো দাদা দিদির রাজনীতিতে, ভাতা, রাজনীতি এবং মমতা। কেন বলছি মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি কিন্তু এটা শুরু করেছিলেন। এই যে ছাত্রছাত্রীদেরকে ট্যাব 10,000 টাকার, কজন ছাত্রছাত্রী সত্যিকারের ট্যাব কিনেছিলেন এবং সেই ট্যাব কিনে তাদের কাদের কতটা উপকার হয়েছে? বিশেষ করে যখন করোনার সময় স্কুল কলেজ বন্ধ, বিদ্যালয় বন্ধ, বেসরকারি যে সমস্ত স্কুল তারা কিন্তু নেটওয়ার্ক সেট আপ করে কিন্তু ক্লাস চালিয়েছিলেন। কিন্তু সরকারি যে সমস্ত স্কুল, সরকারি যে সমস্ত বিদ্যালয়গুলি আছে, বৈতনিক অবৈতনিক, তারা কি অনলাইনে ক্লাস করিয়েছিলেন? প্রশ্ন উঠছে, প্রশ্ন উঠবেও। যারা সবুজ সাথী পেয়েছেন, পান, কোনো আপত্তি নেই, আর প্লাসের যশবন্তরও নেই। দাদা দিদি রাজনীতিতে আমরা যে ধরনের ইস্যু তুলে নিই, আমাদের কারণ নেই, থাকাটা সমীচীন নয়। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, আমরাও তো বড় হয়েছি, আমরা কিন্তু এই সুবিধা পাইনি। তাই বলে যারা পাচ্ছে তাদের জন্য কোনো রকম কোনো দেশ নেই মনে, কোনো ক্ষোভ নেই। কিন্তু কোনো অন্যায়ের জন্য যখন এতগুলো শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল, 9-10 বছর
চাকরি করার পর, তখন কিন্তু কালকে যে মহিলা সাপ সাপান্ত করছিলেন, যে দিদি, কালকে যে দিদি রাস্তায় ছাতা ভেঙে ফেললেন, 3,000 টাকা না ফেলে কেউ বললেন বিষ খাবো, তখন কিন্তু আমরা এটা শুনিনি। এবং এটা নিয়েই প্রশ্ন থাকবে আমার সতীর্থ সাংবাদিক রিক পুরকাছে। রিক যেহেতু পলিটিক্যাল কভার করে এবং মূলত বিরোধী যারা আছে তাদেরকে কভার করে, রিক, কালকে রাজ্য জুড়ে একটা অভূতপূর্ব আন্দোলন, এই আন্দোলন কিন্তু আমরা রাজ্যবাসী দেখিনি। হ্যাঁ, নিঃসন্দেহে কিছু মানুষজন বিপিএল এ থাকেন, বিলো পভার্টি লাইনে থাকেন, যাদের কাছে 500 দাও, 1000 দাও, 1500 দাও, 2000 দাও, 3000 বা 30,000 দাও, সত্যি তাদের কাজে লাগে, এতে কোনো কোনো মানে প্রশ্ন নেই। কিন্তু একটা ভাতা নেওয়ার জন্য কালকে যে আন্দোলন দেখলাম, আমার চারপাশের যারা মা, বোন, দিদি, পিসিমা, প্রশ্নটা ঠিক আছে, যদি কোনো জিনিস দিতে হয় সবাইকে দাও, যারা ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে তাদেরকে দাও, আর যদি না দিতে হয় দিও না। কিন্তু এই ভাতা কালচারটা যেভাবে ডিম কালচারের মতো এই মুহূর্তে প্রত্যেকের ঘরে ঘরে, কারোর বাড়িতে শাশুড়ি পেয়েছে, বৌমা পায়নি, অশান্তি, কারোর বাড়িতে ননদ পেয়েছে, তার বড় যা পায়নি, অশান্তি, এটা তো সমীচীন নয়। পরিবারে পরিবারে অশান্তি লেগে গেছে, পাড়ায় পাড়ায় আন্দোলন, পুরসভাগুলিতে, ব্লক ডেভেলপমেন্ট যারা অফিস, এমনকি মন্ত্রীকেও কালকে ছুটে আসতে হয়েছে তার বৈঠক থামিয়ে। কিছু লোক নিঃসন্দেহে দিক পেয়েছে, আমার পাড়াতেও যে সমস্ত দিদিরা, তারাও সংখ্যালঘু, আমি 4-5 জনকে জিজ্ঞেস করেছি, তারা পেয়েছে। কিন্তু আবার অনেকে, প্রায় 15-20% তারা পায়নি, হয়তো নেক্সট স্টেপে পাবে বা সময়ের অভাবে গিয়ে উঠতে পারে, কারণ আমাদের সরকারি পরিকাঠামো এখনো এতটা স্ট্রং নয়। রিক, এই বিষয়ে কি বলবে তুমি, বা তুমি কি দেখছো, তুমি কিভাবে এই জিনিসটাকে বর্ণনা করবে? দেখো, কোথাও গিয়ে দেশের উন্নতির জন্য বা রাজ্যের উন্নতির জন্য ভাতা প্রয়োজন, এটা মনে করা হয়। এটা কে বলছেন? না, অমর্ত্য সেন বলছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ। তিনি প্রথম মমতা ব্যানার্জির মাথায় এই বিষয়টা ঢুকিয়েছিলেন যে মহিলাদের হাতে টাকা তুলে দিতে হবে। আর সেই থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হলো 2021 সালে নির্বাচনের পরবর্তী সময় থেকে। এই প্রকল্প রমরমিয়ে চলল, দিনের পর দিন। প্রথমে 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা অবধি আসলো, কিন্তু তারপর 3000 টাকার লোভ। সেই লোভ যখন দেখতে পাওয়া গেল যে সেই লোভের বশবর্তী হয়ে বাংলার রাজনীতি চলছে বা ভাতা কেন্দ্রিক রাজনীতিতে পরিণত হয়েছে, তখন তৃণমূল সরকারের পতন ঘটলো। ভাতা উন্নয়নের কাজের জন্য ঠিক আছে, কিন্তু ভাতাকে কেন্দ্র করে যখন রাজনীতি শুরু হয়েছে, তখন কিন্তু সমস্যাটা শুরু হয়েছে। একটা ডেটার বলি, যে লক্ষ্মীর ভান্ডার পেয়েছিল 2,42,00,000 মানুষ, 2,42,00,000 মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছিলেন। সেখানে প্রায় 2.5 কোটি কাছাকাছি। 2.5 কোটি। সেখানে অন্নপূর্ণা ভান্ডার এখনো পর্যন্ত পেয়েছেন 1,45,00,000, প্রায় 1 কোটি কম। এই ডেটাগুলো ভেরিফাইড আমাদের? ডেটা ওয়েবসাইটে দিচ্ছে, গভর্নমেন্ট ওয়েবসাইট। সেখানে সবুজ সাথী সাইকেলের কথা বললে একটু আগে, সবুজ সাথী পেয়েছিল 1,38,00,000 মানুষ, স্বাস্থ্য সাথী পেয়েছিল 8,50,00,000 মানুষ, উপকৃত হয়েছে যারা, তাদের কথা বলা হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ভাতা কেন্দ্রিক রাজনীতি যখন হয়ে গেছে তৃণমূল আমলের একদম শেষ পর্যায়ে, বা যখন একেবারে শেষ বিদায় ঘন্টা বেজে গেছে তৃণমূলের, তখন কিন্তু কোথাও গিয়ে এই ভাতাটাকে সামনে করে রাজনীতি করতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি, যে আমরা ভাতা দিচ্ছি, ওরা ভাতা দেবে না। তার কাউন্টার কোথাও গিয়ে বিজেপি দিতে পেরেছে। এই জায়গায় আরো একটা কথা বলি, সিপিএম আমলের কথা বললে একটু আগে, 34 বছরের শাসনকাল, সেই সময় না পেয়েছিল সাইকেল, না পেয়েছিল স্কুলে যাওয়ার জন্য জামা কাপড়, না সরকারি বই বা যে সমস্ত সুবিধার কথা না, বলা দেখো, আমি হচ্ছে। তোমার কথা বলতে পারি, আমি তো মাধ্যমিক 90 ব্যাচ, সরকারি ছাত্র বন্ধু বা সেগুলো আমরা পেতাম স্কুলে, কিন্তু এই মিড ডে মিল যে কালচার বা স্কুলের এই যে জামা কাপড় আপার লোয়ার এখন হ্যাঁ। গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হচ্ছে, বা কোনো রকম কোনো তখনও কম্পিউটার এইভাবে না হলেও পরও সার্বিকভাবে স্কুলে আসতো, কিন্তু সেটার জন্য কোনো রকম কোনো ভাতা বা আমরা এগুলো কিন্তু কোনোদিন কিছু পাইনি। রিক, এবং এটা অনেস্টলি বললাম, আমরা সত্যি কিছু পাইনি। আমরা যে সাইকেল চালিয়ে স্কুলে গেছি সেটা আমার পরিবারের, আমার যারা বাপ কাকা ঠাকুরদা তাদের কিনে দেওয়া। আমরা যে জামা প্যান্ট পরেছি তখন কালো বাটার ওই জুতো ছিল, পিঠে ব্যাগ ছিল, হাতে ওই তোমার ওই ওটা হচ্ছে স্টেনলেস স্টিল কাইন্ড অফ, আমরা সুটকেস ওরকম জাতীয় নিয়ে গেছি, এটা পরে আমরা গেছি কিন্তু স্কুলে।
এই সরকার বদলের পর এই যে স্কুলের কথা বললে, তোমার ছোটবেলার কথা কোথাও গিয়ে যেন মনে পড়ে গেল। কিন্তু ২০১১ সালের পর এই স্কুলের ছবিটা পাল্টে গেল। একদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি সামনে আসলো, একদিকে সরকারি স্কুল বন্ধ হয়ে গেল বিভিন্ন জায়গায়। প্রায় গত ৫ বছরে ১৮০০ র কাছাকাছি সরকারি স্কুল বন্ধ গোটা রাজ্য জুড়ে। এটা সেন্ট্রালের রিপোর্ট বলছে। সেই জায়গায় দাঁড়িয়ে ৩ টে প্রকল্পের কথা বলবো। একটা হচ্ছে মিড ডে মিল, সবুজ সাথী, কন্যাশ্রী। এই ৩ টে প্রকল্প কোথাও গিয়ে বাংলার রাজনীতি বা বাংলার মানুষের ছেলেমেয়েদের ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে কাজে লেগেছে। কেন এই কথা বলছি? ২০০৩ সালে একটা রিপোর্ট বেরিয়েছে সিআইসি, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্ট। সেই রিপোর্টে বলছে তখন বাম আমল চলছে। বাম আমলে স্কুল ছুটের হার ৮০.২৪%। ২০০১ থেকে ১১ সাল পর্যন্ত সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৭২.৮০%। কত বছর? না ৬ বছর থেকে ১৬ বছর বয়সী। আর মেয়েদের শিক্ষার হার, যে স্কুল ছুট মেয়েদের ক্ষেত্রে ১৮ বছর পর্যন্ত, সেটা গিয়ে দাঁড়াচ্ছে ৬০.৫৬%। যেখানে তৃণমূল আমলের শেষ পর্যায়ে এসে দেখা যাচ্ছে সার্বিকভাবে স্কুল ছুটের হার এসে দাঁড়িয়েছে ১৮%। কোথায় ৮০-৭০ এর ঘরের সংখ্যা ছিল ৬২ কোথায় বাম গেছে? আমলে, সেখানে ১৮%ই কিন্তু নামিয়ে এনেছে এই তৃণমূল সরকারই। যে কোথাও গিয়ে দুপুরবেলার খাওয়াটা অন্তত স্কুলে গেলে পাবো। এই তাগিদে স্কুলে যাচ্ছে, পড়ুক না পড়ুক সেই পরিবেশটার মধ্যে বড় হচ্ছে। কন্যাশ্রী কিসের জন্য? যে যখন অনেকে বলছে যে উচ্চ মাধ্যমিক পাশ করে গেলেই কন্যাশ্রী পেয়ে যাবে, না একদম না। এটা সম্পূর্ণ ভুল কথা। উচ্চ মাধ্যমিক পাশ করার ফলে তোমাকে কলেজে ভর্তি হতে হবে। কলেজে ভর্তি হওয়ার পর কলেজ সেই অ্যাপ্লিকেশনটা করে দেবে যে হ্যাঁ আমার কলেজে এই ছাত্রী সে পড়ছে, সে কন্যাশ্রী পাক। এই যে কন্যাশ্রীর ২৫,০০০ টাকা, সেটার তাগিদেও অনেক ক্ষেত্রে বাবা মারা স্কুলে পাঠাতো মেয়েদের, যে তারা স্কুলে যাক, পড়ার টাকাটুকুনি তারা পেয়ে যাবে। ২৫,০০০ টাকা কলেজে পড়ার জন্য, ৩ বছরের গ্র্যাজুয়েশন, ২৫,০০০ টাকা পেয়ে যাবে। কোথাও গিয়ে পড়াশোনার জন্য যে সেই ব্যয়বহুল পড়াশোনা, সেটা কিন্তু প্রয়োজন হয়নি। আর এই ক্ষেত্রে স্কুল ছুটের হার কোথাও গিয়ে কমেছে, অনেকটাই কমেছে। ৮০%, ৭০ এর ঘর থেকে যদি ১৮% নামে, সেটা স্বাভাবিকভাবে এই রাজ্যের মানুষ বা রাজ্যের শিক্ষা হারের ক্ষেত্রে কিন্তু অনেক উন্নতিতে দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে কর্ণাটক শিক্ষার ক্ষেত্রে ১ম বলা হয়, সেখানে স্কুল ছুটের হার ৫০% এর বেশি। কেন? সেখানে যদি শিক্ষা ব্যবস্থা এতটাই ভালো হয়, তাহলে সাধারণ পড়ুয়ারা তারা শিক্ষাটা গ্রহণ করতে পারছে না কেন? তারা কি স্কুল অবধি পৌঁছাতে পারে না? বা এত ব্যয়বহুল পড়াশোনা যে তারা সবাই সেটা গ্রহণ করার যোগ্যতা তাদের নেই, বা তারা না সেই রিক, একটা কথা বলো। আমি যে ডেটা আমি প্রত্যেকটা অক্ষর অক্ষরে মানছি এবং তুমি একদম নির্ভুলভাবে তাদের ওয়েবসাইট থেকে এটা তুলেছো। এটা ফ্যাক্ট যে রিক, যদি স্কুলে গেলে ডিম ভাত, সোয়াবিন, তরকারি, ডাল ভাত পাওয়া যায়। অনেক পরিবার আছে যেটা তুলে দেওয়াটা, বিশেষ করে প্রত্যন্ত গ্রামের দিকে আমরা তো ঘুরেছি, সাংবাদিকতার ক্ষেত্রে আমরা দেখেছি, এটা ফ্যাক্ট। কিন্তু এই যে তুমি এটা তার আগে তথ্য বললে যে প্রায় ১,৫০০-এরও বেশি স্কুল বন্ধ, শিক্ষক নিয়োগ দুর্নীতি, শিক্ষক হয়নি, তাহলে ছাত্রছাত্রীদেরকে পড়াতো কারা, পড়াবে কারা? নিঃসন্দেহে এটা তৃণমূল জামানায় সুফল, যে সাইকেল দিয়েছে বাড়ির বোনেদের। আমার কন্যার বয়সী যারা, তারা সাইকেল পেয়েছে, নিঃসন্দেহে উপকার হয়েছে। তারা মিড ডে মিল পেয়েছে রিক, নিঃসন্দেহে উপকার হয়েছে, দত্ত কথায় বলছি। কিন্তু তাদের যে প্রকৃত শিক্ষাটা দেবে, সেই শিক্ষার আলোকবর্তিকা যে তার মধ্যে আসবে, শিক্ষক নিয়োগেই তো দুর্নীতি, শিক্ষকটাই তো হয়নি, শিক্ষক নেই। একটা স্কুলে একটা শিক্ষক, ৮০ জন ছাত্রছাত্রী, প্রচুর এরকম ছবি আমরা তুলে ধরেছি। এবং আমরা যা বলছি, প্রত্যেকটা এই মুহূর্তে যারা আর প্লাসের এই দাদা দিদি রাজনীতি দেখেন, দেখছেন, আর প্লাসকে দেখেন, তারা জানেন আমরা মিথ্যে বলছি না। কিন্তু এইটা নিয়ে রাজনীতিটা এই যে শুরু হলো, এই বীজটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বপন করেছেন, এটাতেও কোনো মানে আমরা ভুল বলছি না তথ্যে। একদমই বীজটা মমতা ব্যানার্জিই বপন করেছেন। আজকে একটা দুর্নীতি সামনে এসেছিল, মনে থাকবে ২০১৭ কি ১৮ সাল নাগাদ, যখন ছাত্রছাত্রীদের মাথাপিছু একটা করে টাকা বরাদ্দ থাকতো প্রত্যেক দিনের মিড ডে মিলে। দায়িত্বে থাকতেন প্রধান শিক্ষকরা। সেই টাকা কিভাবে ব্যয় হবে সেটার সম্পূর্ণ ভুল হিসেব দেওয়া হচ্ছে দিনের পর দিন। সেখান থেকেও কাটমানি খেয়েছে কারা? না শিক্ষকরা। এই খবরও আমাদের করতে হয়েছিল।
সেই জায়গায় দাঁড়িয়ে যখন স্কুল কলেজ দিনের পর দিন বন্ধ হচ্ছে, সরকারি স্কুল প্রায় 1800-র কাছাকাছি গত 5 বছরে বন্ধ হয়েছে, সেখানে ওই 1800 স্কুল যদি খোলা থাকতো তাহলে 1800 স্কুলে যদি 10 জন করে শিক্ষক নিয়োগ হতো, 18,000 শিক্ষকের চাকরি হতো। এটাও কিন্তু ডেটা, সাধারণ ঐকিক নিয়ম। কিন্তু সেই স্কুলগুলো দিনের পর দিন বন্ধ হয়ে গেল কারণ তোলাবাজির জন্য। স্কুলগুলো থেকে তোলাবাজি, মিড ডে মিলের টাকায় তোলাবাজি, কন্যাশ্রীর টাকায় তোলাবাজি, প্রত্যেকটা ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে এই গ্রাউন্ড লেভেলের তৃণমূল স্তরের নেতাদের মধ্যে তোলাবাজিটা ঢুকে গেছিল। এবং এর মধ্যে এই যে সাইকেল নিয়ে বা এই যে ট্যাব যেটা বললাম 10,000 টাকা করে মাননীয়া দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়, ট্যাব তাদের সত্যি দরকার। আজকালকার যা টেকনোলজি, সবই ইনফ্রাস্ট্রাকচার, সব টেকনিক্যাল, আইটি বেসড, এআই বেসড ট্যাব বা একটা ভালো মোবাইল দরকার আছে, নিঃসন্দেহে কোনো ডাউট নেই। কিন্তু এই যে বললে যে শিক্ষক, আমরা চারদিকে আন্দোলন দেখেছি, দিনের পর দিন প্রেস ক্লাবের সামনে তাদের ধর্ণা দিতে দেখেছি। কতদিন ধর্ণা দিয়েছেন সেই হিসাবও আমাদের এখন গুনতে গুনতে বাইরে চলে গেছে। কিন্তু কালকে যে আন্দোলনটা দেখলাম, রেল রোকো, রাস্তায় শুয়ে পড়ছেন, অভিসম্পাদ দিচ্ছেন 24 ঘন্টার মধ্যে না টাকা ঢুকলে সরকার উল্টে দেবো বলতে, জনগণই পারে, এটা কোনো ডাউট নেই। কিন্তু এই যতগুলি তৃণমূলী তুমি অপরাধ বা এটাকে একটা কি বলবো মানে প্ল্যান করে করা আর কি, মিড ডে মিলের টাকা বলো, তাতে ভুল তথ্য দিয়ে টাকা তুলে নেওয়া, সাইকেল দুর্নীতি একাধিক আমরা দেখেছি। এই আন্দোলন কিন্তু দেখিনি। আমার প্রশ্ন যেটা জাগছে, আমার চারপাশের এই মা বোনরা, এই দিদিমা পিসিমারা, তাদের পরিবারও তো কারণ না কারণ চাকরি গেছে 26,000-এ, পরবর্তী 32,000 দোদুল্যমান দুলছে। পরেশ অধিকারীর মেয়ে কিভাবে টপকে গিয়ে চাকরি পেয়েছিল, টাকা ফেরত দিতে হয়েছে একাধিক। কিন্তু তখন এই আন্দোলনটা কোথায় ছিল? তখন এই আন্দোলনের রূপরেখাটা আমরা দেখিনি কেন? এই প্রশ্নটা কিন্তু আমার জাগছে, আমার এটা সবারই জাগছে। না, কোথাও গিয়ে এই আন্দোলন বা টাকার এই যে স্বাদ, সেটা মমতা ব্যানার্জি দেখিয়ে গেছেন। তবে একটা দিকে বাংলার মানুষ এই জায়গা থেকে উপকৃত বা ভালো হয়েছে বলা যায় যে বিহারের মতো 10,000 টাকা নির্বাচনের আগে দিয়ে 10,000 টাকা সুদ সমেত ফেরত চায়নি। 3,000 টাকা দেবো বলে দিচ্ছে না সেটা আলাদা বিষয়, কিন্তু 10,000 টাকা দিয়ে ফেরত চায়নি। যাই হোক, সেটা অন্য বিষয়। কিন্তু বাংলার রাজনীতিতে এই সময় দাঁড়িয়ে যে ভাতার স্বাদ মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়ে গেছেন, সেই পথে বিজেপি কোথাও গিয়ে এগোতে পারছে না। কারণ এত টাকা মমতা ব্যানার্জি খরচা করে ফেলেছেন যে ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন কেন্দ্রের কাছে না পারছে টাকা চাইতে, না পারছে এখানের পুরনো ঋণ, যে ঋণের দায় এখন রাজ্য রয়েছে, সেই ঋণ পরিশোধ করে নতুন করে কোনো প্রকল্প, সেই প্রকল্পের টাকা দেওয়া। আর 1,500 টাকা আলাদা জিনিস, 1,500 টাকা থেকে 3,000 টাকা ডবল। ডবল। যেখানে 2.5 কোটি উপভোক্তা ছিলেন লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা পেতেন, সেখানে 1.5 কোটি উপভোক্তা 3,000 টাকা পাচ্ছেন। হিসেব অঙ্ক কিন্তু একই, ফান্ডটা একই, সংখ্যাটা কমে গেছে। তাহলে 3,000 টাকা দেওয়ার দরকার ছিল না, 1,500-ই দিতেন, সবাই পেতেন, না রেল অবরোধ হতো, না নিত্যযাত্রীরা অফিস যেতে দেরি হতো। কিন্তু সেটা না করে 3,000 টাকার যে লোভ, সেই লোভ পেয়ে গেছেন। একের পর এক ভাতা, একের পর এক প্রকল্প, সেই প্রকল্পের স্বাদ এমনভাবে মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়ে গেছেন বাংলার মানুষকে, সেই প্রকল্প যখন বন্ধ হয়ে যাচ্ছে তাদের মনে হচ্ছে যে এটা আমাদের অধিকার, আমরা পাচ্ছি না। প্রকল্প যে অধিকার হয় না, বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছিল, অন্নপূর্ণা ভান্ডার কিন্তু প্রকল্প নয়, এটাই সব থেকে বড় ভুল। লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের প্রকল্প ছিল, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নয়। আর এই ভুল ধারণাটাই বাংলার মানুষ বুঝতে দেরি করে ফেলেছেন। এই যে টাকাটা, সেই টাকা তারা কোথাও গিয়ে যখন পাচ্ছে না, কোথাও ভেরিফিকেশনে আটকে। ডক্টর ইন্দ্রনীল খাঁ তিনি কিছুদিন আগেই বললেন, 4 তারিখ নির্বাচনের ফলাফলের কিছুদিন পরে তিনি বললেন যে এত দেরি কেন হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকারের এই সমস্ত ডেটা কালেক্ট করতে। কারণ তৃণমূল সরকার চলে যাওয়ার আগে, নবান্ন ছাড়ার আগে সমস্ত ডেটা ডিলিট করে দিয়ে চলে গেছে। লক্ষ্মীর ভান্ডার কতজন পেতেন, স্বাস্থ্যসাথী কতজন পেতেন, সমস্ত ডেটা যে কোম্পানির আন্ডারে ছিল বা যারা এই ডেটাটা কালেক্ট করতো তাদের মেয়াদ ছিল এপ্রিল মাস পর্যন্ত। ফলে তারা চলে যাওয়ার সময় ডেটাটাও নিয়ে চলে গেছে। গভর্নমেন্টের ওয়েবসাইটে লক্ষ্মীর ভান্ডার এবং এই যে প্রকল্পের মেয়াদ এতদিনই ছিল। ফলে নতুন সরকার আসলে তারা আবার ডেটা রিস্টোর করতো, কিন্তু নতুন সরকার যেহেতু আসেনি, তৃণমূল সরকার সেই ডেটাগুলো নিয়ে চলে গেছে। ফলে বাংলার মানুষকে আবার লাইনে দাঁড়াতে হচ্ছে। দোষ দিচ্ছে বর্তমান রাজ্য সরকারকে, বিজেপিকে, কিন্তু আসল এই জটটা পাকিয়ে গেছে প্রাক্তন রাজ্য সরকার। অর্থাৎ দেখুন, আলোচনায় যেটা উঠে এলো, দেখুন কিছু ভ্যালিড প্রশ্ন, যে সত্যিই তো যাদের দরকার
তারা কেন টাকাটা পাবে না? কারণ মা বোনেদের হাতে মাসের শেষে ১.৫ বলুন বা ৩,০০০, আমাদের তো পঞ্চ ইন্দ্রিয় ষড়রিপু, এই ষড়রিপুর মধ্যে লোভ একটা রিপু, এর কোনো শেষ নেই। আজকে আমি যে লেভেলে আছি, কালকে আমি লেভেলটা আরো বাড়াতে চাই, এটার মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু রাজ্য সরকার জাস্ট ১০০ দিন পেরিয়ে ২-৪ দিন হয়েছেন, ৫ দিন হয়েছেন, বলছেন না দেব না, তারা সর্বাত্মক চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত কোথাও হয়তো গিয়ে সম্পূর্ণভাবে কাজটা করে উঠতে পারেননি। তার ইনফ্রাস্ট্রাকচার অভাব আছে, তার ম্যান পাওয়ার অভাব আছে। আপনারা বিএলওর ক্ষেত্রে দেখেছেন স্কুল টিচারদের দিনের পর দিন, আমি যে এলাকায় থাকি দক্ষিণ কলকাতার, আমার সামনে প্রচুর স্কুল কার্যত বন্ধ হয়ে গেছিল যখন তাদের শিক্ষক শিক্ষিকারা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এ কাজ করছিলেন। এখানেও দেখেছেন এই যে সেন্সাস চালু হয়েছে, তারা সব সেন্সাসের কাছে চলে গেছেন। কাজে সব মিলিয়ে সরকার যেটা বলেছে, আবারও বলছি, আমরা কিন্তু অত্যন্ত দায়িত্বপূর্ণ সংবাদ মাধ্যম। অন্য সংবাদ মাধ্যমকে কি বলছে না বলছে সেটা নিয়ে কোনো দায়ভার নেই। আমরা যে তথ্য তুলে ধরছি তাতে আমাদের দায়ভার আছে, এবং আমরা যেটা বলছি আমরা সত্যি বলছি। রাজ্য সরকার ঐকান্তিকভাবে চেষ্টা করছেন, হয়তো করে উঠবেন। ২-৫ দিন দেরি, ২-৪ মাস হয়তো দেরি। এবার ভেরিফিকেশন যারা করছেন, শুভেন্দু বাবু বা অগ্নিমিত্রা পল বা দিলীপ ঘোষ গিয়ে তো করবেন না, করবে তো আপনার আমার মতো যারা মানুষ যারা চাকরি করে। আমরা যেমন বেসরকারিতে চাকরি করি, আমি পেশায় একজন সাংবাদিক, আমার কাজ রাস্তাঘাটে যা চলছে, উই আর এ ফোর্থ পিলার, বিলং টু ফোর্থ পিলার, সেখান থেকে সংবাদ সংগ্রহ করা এবং আপনাদের সামনে তুলে ধরা। তো তেমনি সরকারি যারা আধিকারিক কর্মচারী, তাদের কাজ তারা করছেন। এই করতে গিয়ে হয়তো নির্দিষ্ট দিনে, তবে এটাও ফ্যাক্ট, যারা বিজেপির নেতা নেত্রী আছেন তারা কি কমিটমেন্ট করছেন, কি শব্দবন্ধ তুলে আসছেন, কখন কোথায় কি বলতে হবে, তারাও প্রচুর বেফাঁস মন্তব্য করে ফেলছেন, বা হয়তো ভোটের রাজনীতিতে জড়িয়ে পড়ে বা রাজনীতিতে জড়িয়ে পড়ে আবেগতাড়িত হয়ে বেশ কিছু শব্দবন্ধ তারা ইউজ করে ফেলছেন, আর সেটাতেই হয়ে যাচ্ছে মারাত্মক ভুল। আর এই ভাতা কারা পাবেন, কখন পাবেন, কিভাবে পাবেন, পাশের বাড়ি পাচ্ছে আমি পাচ্ছি না, আমার একজন আত্মীয় পেয়ে গেছে আমি পাচ্ছি না, আর এই নিয়ে হয়েছে যত নষ্টের গোড়া। তবে এটার বীজ কিন্তু বপন করেছিলেন পূর্বতন সরকারের সুপ্রিমো মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই আন্দোলন, এই ট্রেন আটকানো, এই রাস্তা রোকো কোথায় গিয়ে দাঁড়ায়, কতদিন দাঁড়ায়, আর রাজ্য সরকারও তার প্রতিশ্রুতি মতো তারা যে বলেছিলেন যে যারা যোগ্য তাদেরকে ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডার দেবেন, সেটাও কতদিনে পূরণ করতে পারেন। দুদিকেই নজর থাকবে আমাদের। দাদা দিদি রাজনীতিতে এই প্ল্যাটফর্মে আজকে আমরা বিদায় নিচ্ছি। আবার কোনো এপিসোডে আপনার সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার।